প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আবার তোমাদের সামনে আমি হাজির হলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমরা সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা লাইভে আছো বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। যে বিষয়গুলো দেখাবো, লিখবো, শেখাবো এগুলা উঠাই নেবে এবং পরবর্তীতে আরও ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আমরা জানি যে পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটা কী ধরনের, কীভাবে আকর্ষণ হয়, কীভাবে থাকে। তারপর আমরা জানি যে মহাবিশ্বে অনেকগুলো বস্তু আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র ছুটাছুটি করে ঘুরে বেড়াচ্ছে। এরা কিভাবে থাকে, এদের মধ্যে তো কোনো রশি বা দড়ি বা কোনো কিছুতে বাধা নাই, তাহলে তারা কিভাবে ভাসমান অবস্থায় আছে, কিভাবে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। আজকে আমরা এই পাঠগুলো শেষে মূলত এগুলো আমরা বলতে পারবো। আমরা বলতে পারবো যে মহাকর্ষ বল কাকে বলে, এটা ব্যাখ্যা করতে পারবো। মহাকর্ষ অভিকর্ষ, এটা ব্যাখ্যা করতে পারবো। তারপরে আমরা অভিকর্ষ ত্বরণ কী জিনিস, কোনো বস্তু কেন পৃথিবীর দিকে পড়ে যায়, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তা আসো আমরা আজকে মূল পাঠে যাই। আমরা সচরাচর খেয়াল করে থাকি যে আমি যদি একটু উপরের দিকে লাফাই উঠি, নিচের দিকে পড়ে যাই, আমার কলমটা যদি ছেড়ে দিই তো এটি নিচের দিকে পড়ে যায়। কোনো বস্তু যদি, কোনো পাথর বা কোনো বল যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই সেটা নিচের দিকে পড়ে যায়। এই নিচের দিকে পড়ে যাওয়ার কারণ কি? নিশ্চয়ই এটাকে কোনো কিছু দ্বারা আকর্ষণ করা হচ্ছে, কোনো কিছু দ্বারা আকর্ষণ করা হচ্ছে। এই যে কোনো কিছু দ্বারা আকর্ষণ করা হচ্ছে, এটাই মূলত অভিকর্ষ বা মহাকর্ষ। অর্থাৎ আমরা বলতে পারি এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে টানছে। এই টানাটাকেই বলছে যে আকর্ষণ বলটাকে বলা হচ্ছে, এটা হলো মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের যদি একটা বস্তু আর একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাহলে সেটাই হলো মূলত মহাকর্ষ। কীরকম, যে আমরা এখানে ধরো যে একটা আমি বল রাখলাম বা একটা বস্তু রাখলাম, এখানে একটা বস্তু রাখলাম, মাঝখানের দূরত্ব যদি আমাদের 2 মিটার হয় তাহলে এই বস্তু দুইটার মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করবে। কি করবে? একটা আকর্ষণ শক্তি কাজ করবে, ফোর্স কাজ করবে। এরা পরস্পরকে নিজের দিকে টানতে থাকবে। এই যে আকর্ষণটা, এটাই হলো কি? মহাকর্ষ। এটাই হলো মহাকর্ষ। তাহলে আমরা আরও সহজ করে যদি বলি যে আমি দুইটা কলম পাশাপাশি রাখছি, এই দুইটা কলমের মধ্যে দুইটা আকর্ষণ শক্তি, এই কলমটা একে টানছে, এই কলমটা একে টানছে। তো এই বস্তু দুইটার মধ্যে যে আকর্ষণ আছে, এই আকর্ষণ শক্তিটাকে বলা হচ্ছে মহাকর্ষ। বুঝতে পারছো? এই আকর্ষণ শক্তিটাকে বলা হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা সহজে বুঝলাম যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হলো মহাকর্ষ। সেটা হলো মহাকর্ষ। বুঝতে পারছো? এরকম মহাকর্ষ নির্ভর করে যদি এটা যদি আমাদের ধরো মঙ্গল গ্রহ, এটা যদি আমাদের সূর্য হয়, তাহলে আমরা জানি যে গ্রহগুলো সবসময় কি সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে এই যে কেন ঘুরছে, এদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করছে। তো এই দুইটার মধ্যে যে আকর্ষণ শক্তি, এটা হলো মহাকর্ষ। আমরা জানি সূর্যের চতুর্পাশে আরও অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। তাহলে তারা কি বল দ্বারা আকর্ষিত, মানে আটকে আছে? মহাকর্ষ বল দ্বারাই আটকে আছে। বুঝতে পারছো? এই মহাকর্ষ বলটা কীভাবে আবিষ্কৃত হলো, এটা নিউটনের একটা খুব মজার ঘটনা আছে। আমরা সকলেই জানি যে নিউটনের একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলেন, বসেছিলেন, একটা আপেল বাগানে বসেছিলেন। তো হঠাৎ তার সামনে একটা আপেল ফল পড়ে গেল, অথবা কেউ কেউ বলে যে তার মাথার উপরে পড়লো। তো আপেল ফলটা তার সামনে যখন পড়লো, সেইটা নিয়ে চিন্তা করা শুরু করলো যে আপেল ফলটা এই নিচে, গাছ থেকে নিচের দিকে কেন পড়ে গেল, এটা সাইডে কেন গেল না, উপরের দিকে কেন গেল না। এটা চিন্তা করতে করতে তিনি একটা বিখ্যাত সূত্র আবিষ্কার করলেন এবং সেটা বিজ্ঞানে একটা অভূতপূর্ব বিপ্লব সাধন করে গেলেন। নিউটনের সেই সূত্রটার নামই হচ্ছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা কী জিনিস, এই সূত্রটার বিবৃতিটা তোমাদেরকে একবারে ভালো করে বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে। বিবৃতির সূত্রটা হলো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। কথাটা একটু কঠিন জিনিস, আমরা যদি একটু বুঝি তাহলে আর একটু সহজ হয়ে যাবে। কীরকম, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোণায়, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটাকে আমরা ধরলাম M1, আর এখানে আর একটা বস্তু ধরলাম, এটা ধরলাম M2। এই দুইটা বস্তু পরস্পরের মধ্যে আকর্ষণ করবে। কি করবে? পরস্পরের মধ্যে আকর্ষণ করে, এরকম আকর্ষণ করে। এই জন্য বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বস্তু যত বড় হবে, অর্থাৎ এদের ভর যত বেশি হবে, আকর্ষণ তত বেশি হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যত বেশি হবে এর আকর্ষণ শক্তি তত কমে যাবে। দূরত্ব যত কমে যাবে আকর্ষণ শক্তি তত বাড়বে। কি আকারে? বড় আকারে। আর এই বল সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই বল, আকর্ষণ বল কখনো আঁকা বাঁকা পথে কাজ করবে না, এটা সবসময় সোজা পথে কাজ করবে। তাহলে এইটার নাম হলো, এটা হলো আমাদের ডি, আর এখানে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হলো মূলত হলো আমাদের এফ, পরস্পরকে আকর্ষণ করবে। বুঝা গেছে? এটা হলো নিউটনের সূত্র। নিউটনের সূত্রটাকে আমরা যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে কীরকম হবে? নিউটনের সূত্র হলো এরকম, যদি আমরা বলটাকে এফ ধরি, আর এই দুইটা সূত্র অনুযায়ী আমরা পাবো সমানুপাতিক চিহ্ন হলো এটা, M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো অনুপাতিক চিহ্ন। এটা যদি আমরা অনুপাত চিহ্নটা উঠাই দেই তাহলে কি হবে? এফ ইকুয়াল একটা বড় হাতের জি M1 M2 বাই ডি স্কোয়ার। এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কি জিনিস? মহাবিশ্বের কি বলে, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, অর্থাৎ 1 কিলোগ্রাম ভরে দুটি বস্তুর মধ্যে, 1 কিলোগ্রাম ভরে দুটি বস্তুকে যদি আমরা 1 মিটার দূরত্বে অবস্থান করাই, 1 মিটার দূরত্বে যদি থাকে, তাদের মধ্যে যে আকর্ষণ শক্তিটা সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ জি এর মান। বুঝতে পারছো কি? অর্থাৎ 1 কেজি ভরের দুটি, এটা যদি 1 কেজি হয়, এটাও যদি 1 কেজি হয়, এদের মান, এইটা যদি দূরত্ব যদি আমাদের 1 মিটার হয়, তাহলে এই যে এর মাঝখানে যে এফ এর মানটা আসবে, এই মানটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। বুঝতে পারছো? এই মানের কোনো পরিবর্তন হয় না, মহাকর্ষীয় ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে মহাকর্ষীয় ধ্রুবকের মান পেলাম, অর্থাৎ নিউটনের সূত্র অনুযায়ী আমরা এই মানটা পেলাম, এফ ইকুয়াল জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। বুঝতে পারছো? এর সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, যদি আমাদের ভরের, বস্তুর ভর যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বস্তুর ভর যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বল দ্বিগুণ হবে, ভর যদি 3 গুণ হয় তাহলে আকর্ষণ বল 3 গুণ হবে। আবার দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ কী হবে? মানে 1/4 হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে, বর্গ আকারে কমে যাবে। দূরত্ব যদি আমাদের 3 গুণ হয় তাহলে আকর্ষণ আমাদের 9 ভাগের 1 ভাগ কমে যাবে, 9 ভাগের 1 ভাগ হবে। বুঝতে পারছো? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে বস্তুর ভর যত বেশি হবে তার আকর্ষণ শক্তি তত বেশি হবে, দূরত্ব যত বেশি হবে তার আকর্ষণ শক্তি তত কমে যাবে দুইটা বস্তুর মধ্যে। এটা হলো মহাকর্ষীয় সূত্র, নিউটনের সূত্র। আমরা এখন যাই অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ কাকে বলে। মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আমাদের মধ্যে একটু মাঝে মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি হয়, যে মহাকর্ষ এবং অভিকর্ষ উল্টাপাল্টা হয়ে যায়। মনে রাখবে, মহাকর্ষ হলো মহাবিশ্বের দুটি, মহাকর্ষের সঙ্গে মহাবিশ্ব যুক্ত, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু। আর অভিকর্ষের সঙ্গে পৃথিবী যুক্ত, অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হলো অভিকর্ষ। কি বললাম? যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ। যেমন এই কলমটা যদি আমি ছেড়ে দিই নিচের দিকে পড়ে যাবে, কলমটা নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ পৃথিবীর দিকে যেতে থাকবে, পৃথিবীর ভূপৃষ্ঠে পড়বে, আরও নিচের দিকে পড়তে, এই যে পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী টানে ধরে আছে, এটা হলো অভিকর্ষ।
আমরা পৃথিবীতে যারা আছি, যতগুলো বস্তু আছে সব এই অভিকর্ষ বলের কারণে আমরা আটকে আছি। আমরা জানি যে পৃথিবী ঘুরছে, সূর্যের চারদিকে ঘুরছে, নিজ অক্ষের দিকে ঘুরছে, কিন্তু আমরা ছিটকে যাচ্ছি না। ছিটকে যাচ্ছি না কেন যাচ্ছি না? যে তার কারণ যে পৃথিবী আমাদেরকে নিজের দিকে আকর্ষণ করে ধরে আছে, টেনে ধরে আছে, এই জন্য আমরা বাইরের দিকে ছিটকে পড়ছি না। তাহলে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে ধরে আছে, যার কারণে কি হচ্ছে, আমরা এখানে পৃথিবীতে আছি, আমরা বুঝতে পারতেছি না যে আমরা কোন দিকে যাচ্ছি, কি করতেছি, পৃথিবী কোন দিকে ঘুরছে। আমরা মনে হচ্ছে পৃথিবী নিশ্চল আছে, আসলে না, পৃথিবী কিন্তু তার অক্ষের চারদিকে ঘুরছে, আর আমরা অভিকর্ষ বলের কারণেই বুঝতে পারতেছি না। আর একটা প্রশ্ন হলো যে যদি মহাকর্ষ সূত্র অনুযায়ী এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হয়, তাহলে আমি এখানে রেখে দিলাম, টেবিলে রেখে দিলাম, এই বস্তু দুইটা তো নিজেদের কাছাকাছি যাওয়ার কথা, আকর্ষণ আছে, কাছাকাছি যাবে, কিন্তু যাচ্ছে না। কারণ কি বলতে পারবে? যে আমি দুইটা বস্তুকে রেখে দিলাম টেবিলের উপর, তাহলে এদের মধ্যে যদি আকর্ষণ থাকে, এরা তো এদিকে যাওয়ার কথা না, নিচের দিকে যাচ্ছে। কারণ কি? কারণ হলো আমরা আগেই বললাম যে যে বস্তুর আকর্ষণ মানে ভর বেশি, তার আকর্ষণ বেশি। তাহলে এই বস্তু দুটাকে নিজের দিকেও আকর্ষণ করছে, আবার পৃথিবীও আকর্ষণ করছে। তাহলে এই দুটা বস্তু নিজের দিকে যখন আকর্ষণ করে, দুটা বস্তু অনেক ছোট, তাহলে এদের আকর্ষণ কি অনেক কম। আর এদের একটা কি করছে, এটাকে পৃথিবী টানছে, এটাকেও পৃথিবী টানছে, তাহলে পৃথিবী কি অনেক বড়, তাই পৃথিবীর আকর্ষণটা বেশি, তেমন কোন দিকে যাবে? যে বেশি জোরে টানছে তার দিকে যাবে, যার কারণে এটা এই দিকে না গিয়ে নিচের দিকে পড়ে যায়। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। তাহলে অভিকর্ষ কি আমি বললাম যে অভিকর্ষ বললো হলো যে একটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, আর একটা হলো এমনি বস্তু পাথর যদি হয়, তাহলে কি হবে? এটা হলো অভিকর্ষ। এদের মধ্যে যে আকর্ষণ, এটা হলো অভিকর্ষ। এটার মধ্যে যে আকর্ষণ বল যেটা আছে, এটা হলো অভিকর্ষ। পাথরটাও কিন্তু পৃথিবীকে টানছে, আর পৃথিবী তো পাথরটাকে টানছে, কিন্তু পাথরটা কি পৃথিবীর দিকে চলে আসছে, কিন্তু পৃথিবীটা পাথরের দিকে উঠে যাচ্ছে না। কারণ কি? যে কারণ পৃথিবীতে অনেক বড়, এটা অনেক বড় জিনিস, আর পাথরটা কি ছোট জিনিস, এর আকর্ষণটা অনেক বেশি, এর আকর্ষণটা একটু কম, যার কারণে কি ওটা পৃথিবীর দিকে চলে আসছে। পৃথিবীর যে কোনো বস্তুই কি হয়, পৃথিবীর দিকে চলে আসে, যার কারণে আমরা কি হই, উপরের দিকে যতই ওঠার চেষ্টা করি না কেন, ধপাস করে পৃথিবীর দিকে পড়ে যাই, ভূপৃষ্ঠে পড়ে যাই। বুঝতে পারছো? অভিকর্ষ বল হলো এটাই, যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। আর মহাকর্ষ কি বলছিলাম? মহাবিশ্বের কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ শক্তি, তাকে মহাকর্ষ বলে। বুঝতে পারছো? মহাকর্ষের সঙ্গে মহাবিশ্ব যুক্ত, আর অভিকর্ষের সঙ্গে শুধু পৃথিবী যুক্ত, পৃথিবী এবং দুটো বস্তু। তাহলে এই পৃথিবীর সঙ্গে যে চাঁদের যে আকর্ষণ, চাঁদ, তাহলে এটা কি ধরনের? এর মাঝখানে কি শক্তি আছে? অবশ্যই অভিকর্ষ শক্তি আছে। পৃথিবীর সঙ্গে এখানে সূর্য দেওয়া আছে, সূর্য যদি পৃথিবীর আসন, তাহলে এই দুটা কি হবে? এই দুটা হলো মহাকর্ষ। এই দুটা হলো সূর্যের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। আবার পৃথিবীর সঙ্গে চাঁদের যে আকর্ষণ, এটা হলো অভিকর্ষ। পৃথিবীর সঙ্গে সূর্যের সঙ্গে বুধ গ্রহের যে আকর্ষণ, এটা হলো বুধ গ্রহের আকর্ষণ, এটা হলো মহাকর্ষ। বুঝতে পারছো? এই তাহলে আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ এটা মোটামুটি ভালো বুঝলাম, এবং এটাও বুঝলাম যে পৃথিবী থেকে আমরা বাইরে কেন যেতে পারি না, এবং পাশাপাশি দুটো বস্তু থাকলে তারা নিজেদের দিকে কেন যায় না। আমরা এই কথাগুলো বুঝতে পারলাম। এখন আমরা যাই অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ কি জিনিস, এটা কি মনে আছে তোমাদের? ত্বরণ ক্লাস 7-এ ছিল, মনে আছে? ত্বরণ হলো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কি বললাম? বেগ বৃদ্ধির হার কি? বেগ বৃদ্ধি বলতে আমি যখন কোনো সাইকেলে বা হেঁটে বা দৌড়াই, তাই শুরুতে একটু আস্তে যাই, তারপরে জোরে যাই, তারপরে জোরে যাই, তারপরে জোরে যাই, এই যে বৃদ্ধি পাচ্ছে বেগ, এটাকে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি ঘন্টা, তাই একক সময় যদি যে বেগ বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে ত্বরণ। আর অভিকর্ষ বলের কারণে যে ত্বরণ হয়, সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। মনে থাকবে, অভিকর্ষ বলের কারণে যে ত্বরণ হয় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে একটা বস্তু তুমি যদি খেয়াল করো, দেখবে ধরো এই উঁচু একটা বিল্ডিং থেকে তুমি পাথরটাকে নিচের দিকে ফেলবে। কোথায়? ভূপৃষ্ঠে ফেলবে। তাহলে এটা যদি 10 মিটার দূরত্ব হয়, তো
দৈর্ঘ্যটা কত মিটার? 10 মিটার ধরলাম। তাহলে প্রথম 1 মিটার যেতে যে সময় লাগবে, পরের 1 মিটার যেতে তার চেয়ে কম সময় লাগবে, তারপরে 1 মিটার যেতে আরও কম সময় লাগবে। কারণ কি? সে যত নিচের দিকে পড়তে থাকবে তার বেগটা তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ প্রথম 1 মিটার যেতে ধরে নিলাম, প্রথম 1 মিটার যেতে যদি তার 5 সেকেন্ড সময় লাগে, পরের 1 মিটার যেতে তার ধরো আমাদের 3 সেকেন্ড সময় লাগবে, তারপরের 1 মিটার যেতে হয়তো তার কত 1 মিনিট সময় লাগবে। এটা যদি আমাদের 5 সেকেন্ড সময় লাগে, এখানে যদি 5 সেকেন্ড লাগে, এখানে লাগবে 3 সেকেন্ড, এখানে লাগবে 1 সেকেন্ড, আমরা ধরে নিলাম। তাহলে আমাদের কি হচ্ছে? একটা বেগ বৃদ্ধি পাচ্ছে, নির্দিষ্ট হারে একটা বেগ বৃদ্ধি পাচ্ছে। এই বেগ বৃদ্ধির হারটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পারছো কি? অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমরা বলতে পারি এটার একটা অভিকর্ষ ত্বরণটা, অভিকর্ষ ত্বরণ বস্তুর আকৃতি প্রকৃতির উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণটা বস্তুর আকৃতি প্রকৃতি মাধ্যম এগুলোর উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে বস্তুর ভরের উপরে, দূরত্বের উপরে। কিসের উপরে? দূরত্বের উপরে। ভরটা ভুলে গেল, বস্তুর দূরত্বের উপরে। আমরা কীভাবে ধরে নিলাম, ধরি পৃথিবীর ভর ধরে নিলাম m, আর একটা যে কোনো একটা বস্তুর ভর এটা হলো ছোট m, দূরত্ব ধরলাম আমরা d, দূরত্ব ধরলাম d। তাহলে নিউটনের মহাকর্ষের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? F = g ইন্টু বড় m বা ইন্টু ছোট m বাই ডি স্কোয়ার। পাবো কি না? নিউটনের সূত্র অনুযায়ী আমরা ওখানে m1 m2 ধরছিলাম, এখানে বড় হাতের m ছোট হাতের m ধরলাম। এটা হলো পৃথিবীর ভর, এটা যে কোনো বস্তুর ভর, এটা হলো দূরত্ব। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আমরা এটা পাবো। আর একটা সূত্র হলো আমাদের অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল সমান হলো ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটাও যদি আমরা বলকে F ধরলাম, ভর হলো m গুণ অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ। তাহলে আমরা লিখতে পারি বা F = mg। তাহলে আমরা দুটো পেলাম, একটা F = এটা আর একটা F = এটা। তাহলে আমরা এই দুটাকে আমরা একসঙ্গে যদি করে দেই, তাহলে এটাও F = এটা, এটাও F = তাহলে এটা সমান এটা, অর্থাৎ mg = g ইন্টু বড় m ছোট m বাই ডি স্কোয়ার। তো উভয় পাশে ছোট m যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? g = বড় m বাই ডি স্কোয়ার। তাহলে এর পাশে আমরা g = কি পেলাম? g = দেখলাম আমাদের বড় হাতের g এবং বড় হাতের m বাই ডি স্কোয়ার। বড় হাতের gটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটা চিরসত্য। ধ্রুবক মানে হলো চিরসত্য, এর কোনো পরিবর্তন হয় না। আর বড় হাতের m হলো পৃথিবীর ভর। পৃথিবীর ভরে কি পরিবর্তন হবে নাকি? আজকে পৃথিবীর 1.5 কেজি, কালকে 2 কেজি, পরশুর দিন ½ কেজি, এরকম হবে না। অর্থাৎ পৃথিবীর ভর হলো অপরিবর্তিত, এটাও ধ্রুবক। তাহলে এই দুটো যদি অপরিবর্তনীয় হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে g এর মানটা বস্তুর উপর নির্ভরশীল করে না, যেহেতু আমাদের ছোট বস্তু অর্থাৎ যে কোনো বস্তুর ভর এটা নাই, অনুপস্থিত। তাহলে g এর মানটা বস্তুর উপর নির্ভর করে না, এটা কার উপর নির্ভর করে? দূরত্বের উপরে, অর্থাৎ d এর উপরে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান স্থান নিরপেক্ষ হলেও দূরত্ব নিরপেক্ষ নয়। g এর মান কি?
বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বুঝতে পারছো কি বললাম? যে এখানে আমাদের বস্তু নিরপেক্ষ বলতে এখানে আমাদের বস্তুর সাথে জি এর মানের কোনো সম্পর্ক নাই। ভর যত বড়ই হোক আর যত ছোটই হোক এটার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো দূরত্বের সাথে, ওই বস্তুর সাথে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, এই দূরত্বের উপরে কি জি এর মানটা নির্ভর করে। অর্থাৎ আমি যদি একটা পাখির পালক আর এক খণ্ড পাথর, কোনো মাধ্যম নাই, বাধা ছাড়া বাধাহীনভাবে যদি আমি ফেলে দিতে পারি, তাহলে এরা দুইটা বস্তু একসঙ্গে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে বা নির্দিষ্ট দূরত্বে পড়বে, কোনো মানে পার্থক্য হবে না। আর এখন কি হবে? এখন আমি যে একটা কাগজ আর একটা পাথর বা একটা পালক আর একটা পাথর দিয়ে একসঙ্গে ছেড়ে দিই, কোনটা আগে পড়বে? পাথরটা আগে পড়বে, পালকটা বা কাগজটা পরে পড়বে। কারণ কি? বাতাসের বাধা আছে। এই বাতাসের বাধাকে যদি উপেক্ষা করে আমরা কি করতে পারি, যে এই দুইটা বস্তুকে একসঙ্গে ছেড়ে দিতে পারি, তাহলে দেখব দুইটা বস্তু একসঙ্গে পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, কোনো কম বেশি হবে না। এই সূত্র দ্বারা আমরা এটাই বুঝলাম। বুঝতে পারছো কি? এই জন্য আমরা বলতে পারি যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? আর একটা জিনিস আমি এখানে তোমাদের একটু বলে শেষ করবো আজকের ক্লাস। অভিকর্ষ ত্বরণের মান কিন্তু পরিবর্তিত হয়। অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়? পরিবর্তিত হয়। এই পরিবর্তনের কারণ কি? কারণ হলো আমরা জানি যে পৃথিবী কি সুষম গোলক নয়। পৃথিবী সুষম গোলক একবারে গোলাকার বস্তু, বৃত্তাকার বস্তু। পৃথিবী কিন্তু এরকম নয়। পৃথিবী তার মেরু অঞ্চলের দিকে একটু চাপানো। কীরকম? একটু চাপানো। আমরা যদি ধরি এরকম, কিছুটা আইডিয়া করে নিও। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এইটা হলো মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে দিয়ে কিছুটা চাপানো, অর্থাৎ বিষুব অঞ্চলের দিকে, বিষুব অঞ্চলটা কি হবে? এটা হলো কেন্দ্র। বিষুব অঞ্চলটা এটা হলো আর এর মান, এটা ব্যাসার্ধকে আর এর মান আর বলা হয়। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এটা যদি আমাদের 2 মিটার হয় আমরা ধরে নিলাম, তাহলে এটা কত হবে? কমপক্ষে 1.5 মিটার, একটু দূরত্ব কম আছে। তো মেরু অঞ্চলের দিকে কী হবে? এর মানটা কমে যাবে, আর এর মানটা কী হবে? কমে যাবে, দূরত্বটা কমে যাবে। যার কারণে বিষুব অঞ্চলে দূরত্ব বেশি হওয়ার কারণে জি এর মান কমে যায়। বিষুব অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায়, আর এর মানটা তত কমতে থাকে, ফলে জি এর মানটা বাড়তে থাকে। বুঝতে পারছো কি? অর্থাৎ পৃথিবী যেহেতু সুষম গোলক নয়, যার কারণে এর ব্যাসার্ধটা সবখানে সমান নয়, যার কারণে জি এর মানটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। বিষুব অঞ্চল বলতে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা, কাল্পনিক রেখা, মাঝ বরাবর যে রেখাটা কল্পনা করে, এটাকে বিষুব রেখা বলে। এই রেখা বরাবর যে দেশগুলো আসে, যে স্থানগুলো আছে, সেখানে জি এর মানটা হলো সবচেয়ে কম। জি এর মানটা হলো সবচেয়ে কম। কত? 9.78, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখবে জি এর আদর্শ মান হলো 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো জি এর আদর্শ মান। আর মেরু অঞ্চলের দিকে এর মানটা হলো সবচেয়ে বেশি। যখন আমরা বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকবো, এর মানটা তত বাড়তে থাকবে। এবং মেরু অঞ্চলে এর মান সবচেয়ে বেশি, 9.83 মিটার পার সেকেন্ড। আর একটা মান আছে এখানে আমাদের, যে ক্রান্তীয় অঞ্চল, যেটা আমাদের বিষুব অঞ্চল থেকে সারাদিন ক্রান্তীয় রেখা, যেটা এটাকে বুঝতে, এটা একটু ভূগোলে যেতে হবে। ক্রান্তীয় অঞ্চল এটাকে বলা হয়। বিষুব অঞ্চল থেকে 23.5 ডিগ্রি উত্তর দিকে একটা রেখা আছে, আর 23.5 ডিগ্রি দক্ষিণে একটা রেখা আছে। এই দুইটা রেখাকে বলা হয় ক্রান্তীয় রেখা। একটা হলো মকরক্রান্তি রেখা, একটা হলো কর্কট ক্রান্তি রেখা। যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে উত্তর দিক দিয়ে, যেটা সেটা হলো কর্কট ক্রান্তি রেখা। এই রেখার উপরে যে দেশগুলো আছে, সেগুলোতে জি এর মান একটু আবার ফের আলাদা। এটা হলো 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পৃথিবীর মূলত এই কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্বের কারণেই, আর এর মানের কারণে বা ব্যাসার্ধের কারণেই আমাদের জি এর মানের কম বেশি হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। আমরা শিখলাম মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ অভিকর্ষের পার্থক্য, অভিকর্ষ কাকে বলে,
মহাকর্ষ বহিঃকর্ষ পার্থক্য কী জিনিস, কোনো বস্তু কেন পৃথিবীর দিকে ছিঁড়ে আসে, উপর দিকে কেন যায় না, কোনো বস্তু দুইটা বস্তু কেন নিজের দিকে না গিয়ে পৃথিবীর দিকে পড়ে যায়, তারপরে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা স্থান নিরপেক্ষ কিনা, কেন নয় বা বস্তু নিরপেক্ষ কিনা, এই বিষয়গুলো আমরা জানলাম। সঙ্গে কিছু মান জানলাম, কেন এই মানগুলো পরিবর্তন হয় সেটা জানলাম। তোমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত পড়বে, আরও ভালো করে পড়বে এবং পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আরও কিছু অংশ বাদ থাকলো আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।